অডিও বুক বাই শাকেলে আপনাকে স্বাগতম। আজ আমরা শুনব সুখদেব চট্টোপাধ্যায়ের লেখা হস্টেল গল্পটি। এই গল্পটিতে লেখক তার হস্টেল জীবনের স্মৃতিকে জীবন্ত করে তুলেছেন। দামাল শিশুদের বাগে আনতে বাড়ির লোকজন সাধারণত দুটো জিনিসের ভয় দেখান। প্রথমটা হলো ভূতের ভয়, জবর দাওয়াই। বাচ্চা তো বটেই, অনেক প্রাপ্তবয়স্ককেও আমি রাতের অন্ধকারে ভূতের ভয় গুটিয়ে যেতে দেখেছি। কিন্তু কারো কারো যেমন কিছু ওষুধে কাজ হয় না, তেমনি এক একটা দস্যু ছেলেমেয়েকে ভূত দিয়েও ঠান্ডা করা যায় না। এরকমও দেখেছি বাবা মা বেয়াড়া বাচ্চাকে টাইট করার জন্য ভূতের গল্প শোনাবার পর থেকে ভয় পাওয়া দূরে থাক, ভূত দেখবে বলে বায়না ধরে বড়দের একেবারে অস্থির করে তুলেছে। দ্বিতীয় ভয়টা হলো হস্টেল বা বোর্ডিংয়ে রেখে আসার। শিশুর অত্যাচারে নাজেহাল বাবা মা অনেক সময় বলেন, এবার তোকে বোর্ডিংয়ে রেখে আসবো, তখন দেখবি মজা। যদি এই রকম কোনো ঘটনা ঘটার সামান্যতম সম্ভাবনাও শিশুর মনে উকি দেয়, তবে সে অন্তত কিছুদিনের জন্য সুব্রত বালক হয়ে যাবে। বোর্ডিংয়ের জুজু দেখিও কাজ হয়নি, এতটা ভয়ানক বাচ্চা সচরাচর দেখা যায় না। আমার স্কুল জীবন বোর্ডিংয়ে কেটেছে, তবে সেটা আমাকে শায়েস্তা করার জন্য নয়, বাবার বদলির চাকরি হওয়ার জন্য, এছাড়া আর কোনো উপায় ছিল না। আমাদের স্কুল নরেন্দ্রপুর রামকৃষ্ণ মিশন আশ্রমের যথেষ্ট নাম ছিল এবং এখনও আছে। আমার বুনিয়াদী স্তরে শিক্ষালাভ হয় বিহারের অজ গ্রামের এক পাঠশালায়। ওই পুঁজি নিয়ে এসব স্কুলে ভর্তি হওয়া কঠিন। কপালে ছিল হয়ে গেছে। প্রবেশিকা পরীক্ষায় একটা প্রশ্ন ছিল, আনন্দমঠ কার লেখা? নামের মধ্যে মঠ দেখে কাল বিলম্ব না করে লিখেছিলাম স্বামী বিবেকানন্দ। পাশের ছেলেটার পাণ্ডিত্য আমার থেকেও বেশি, তবু বিবেকানন্দ উত্তরটা আমার নিজের চিন্তার ফল। ও সেটুকু মাথা ঘামায়নি, আমার দেখে টুকে নিল। মৌখিক পরীক্ষায় খানিক লড়েছিলাম। এটা ওটা জিজ্ঞেস করার পর আমাকে একটা কবিতা বলতে বলে হলো। ব্যাস, আর পায়কে মুখস্থ ছিল 2 বিঘা জমি, বড় কবিতা। মনের আনন্দে অনেকক্ষণ ধরে বলে গেলাম। কলকাতায় আমার মামার বাড়ি থেকে একটা টেম্পোতে করে ছোট একটা বিছানা আর কালো একটা ট্রাঙ্কে সামান্য কিছু জিনিসপত্র নিয়ে সেজো মামার সাথে স্কুল হস্টেলে পৌঁছলাম। একে নতুন ছেলে, তার উপর টেম্পো করে স্কুলে আসার ঘটনা চট করে দেখা যায় না, তাই বেশ কিছু ছাত্র উৎসুক হয়ে দেখতে এলো। যারা দেখতে এসেছিল তারাই মহানন্দে আমায় হস্টেলে নিয়ে গেল। আমার জায়গা হলো অভেদানন্দ ভবনের 1 তলার 5 নম্বর ঘরে, আরও 3টি ছেলের সাথে। শুরু হলো নতুন পরিবেশে আমার নতুন জীবন, যা কাটিয়েছিলাম 6 বছরের কিছু বেশি সময়। জীবনে গড়ে ওঠার সময় বহু আনন্দ, অভিজ্ঞতা, বিচ্ছেদ ও দুষ্টুমিতে ভরা ছিল আমার হোস্টেল জীবন। এতগুলো বছর পার হওয়ার পরেও নানান ঘটনার স্মৃতি আজও অমলিন। প্রথম দিন আমার হোস্টেলে অধিকাংশই নতুন ছাত্র থাকায় কান্নার রোল পড়ে গিয়েছিল। শিক্ষকেরা নানাভাবে সান্ত্বনা দেওয়ার চেষ্টা করছিলেন। একটি ছেলে খুব কাঁদছিল। হরিদা, আমরা শিক্ষকদের দাদা বলতাম। ওকে জিজ্ঞেস করলেন, তোর বাড়ি কোথায়? ছেলেটি বলল, ঢাকুরিয়া। তখন তাকে বললেন, ছাদে উঠলেই তুই বাড়ি দেখতে পাবি। আর একে, মানে আমাকে দেখে বললেন, আর একে দেখ, পালামৌ থেকে এসেছে, ও কি তোর মতো কাঁদছে? ছেলেটি তারপর থেমেছিল। বাবা মার থেকে বিচ্ছিন্ন হয়ে আমারও খুবই কষ্ট হতো, কিন্তু কান্নাকাটি করতাম না। ধীরে ধীরে নতুন জীবনে অভ্যস্ত হয়ে গেলাম। কেবল বাড়িতে ছুটি কাটিয়ে হোস্টেলে ফেরার পর মনটা কদিন অস্থির হয়ে থাকত। স্কুলের কথা বলতে গেলে প্রথমেই মনে আসে নচিকেতার নাম। নচিকেতা সাহা আমার সহপাঠী। এত মজার চরিত্র খুব কমই দেখেছি। ওকে চিনলাম স্কুলে ভর্তি হওয়ার কয়েকদিন বাদে, অঙ্ক ক্লাসে নাম ডাকার সময়। সবাই উপস্থিত অথবা ইয়েস স্যার বলছে, হঠাৎ কানে এলো, হাজির হুজুর। মাস্টারমশাই জিজ্ঞেস করলেন, কে বললে? নচিকেতা উঠে দাঁড়িয়ে বলল, বেরিয়ে গেছে। ক্লাসের হাসির রোল পড়ে গেল। নচিকেতা তো বেঞ্চের ওপর দাঁড়ালোই, হাসার অপরাধে আমরাও একই শাস্তি পেলাম। ও বহুবার আমার রুমমেট ছিল। আমার সাথে চারিত্রিক অনেক মিল থাকার জন্য ক্রমশ ওর সাথে খুব ঘনিষ্ঠতা হয়েছিল। উনিবাবু আমাদের জেনারেল সায়েন্স পড়াতেন। লম্বা চওড়া, বিরাট চেহারার প্রৌঢ়। একদিন ক্লাসে জলে ডোবা মানুষকে সুস্থ করার জন্য প্রাথমিকভাবে কি করণীয় তা বোঝাচ্ছিলেন। একটু হাতে কলমে দেখানোর জন্য নচিকেতার ডাক পড়ল। রোগা প্যাংলা, ছোটখাট চেহারা। ফণীবাবু নচিকে টেবিলের ওপর উপুর হয়ে শুয়ে পড়তে বললেন। শরীরের তুলনায় টেবিল ছোট, তবু কোনো রকমে গিয়ে শুয়ে পড়ল। পায়ের অনেকটাই বাইরে ঝুলছে। ফণীবাবু তার 2 হাত নচিকেতার কোমরের দুপাশে রেখে বিশাল শরীরের পুরো ভরটা ওর ওপর ছেড়ে দিয়ে
এইখানে এমনি করে চাপ দিতে হবে বলতেই নচিকেতা কোঁকিয়ে উঠল। বিরক্ত হয়ে বললেন, অস্থির হচ্ছিস কেন? একবার চাপ দিলে আর কতটুকুন জল বেরোবে? প্রক্রিয়াটি পুনরায় দেখাতেই বাবা গো মরে গেলাম বলে নচি টেবিল থেকে নেমে এক ছুটে ক্লাস থেকে পালিয়েছিল। ফণীবাবুর জল বার করাও ওখানেই শেষ, কারণ আর কোনো ছাত্র নচির বিকল্প হওয়ার সাহস দেখায়নি। ওই ফণীবাবুই কোনো একটা মাসিক অথবা সাপ্তাহিক পরীক্ষায় গার্ড দিচ্ছিলেন। শিক্ষকদের চেয়ার টেবিল একটা ছোট চৌকির ওপর বসান থাকত, তাই ছাত্রদের থেকে ওনাদের অবস্থানটা খানিকটা ওপরে হতো। আমরা অনেকেই সামনের বেঞ্চটা বাদ দিয়ে বসতাম, কিন্তু নচিকেতা প্রথম বেঞ্চে সবার সামনে বসত। সাহস আছে, বাবা দিতে হয়। পরীক্ষা শুরু হওয়ার খানিক পরেই ফণীবাবু সদর্পে ঘোষণা করলেন, নোবডি ক্যান কপি whenever ফণীবাবু ইজ প্রেজেন্ট ইন দ্য এক্সামিনেশন হল। টোকার চেষ্টা যেন করো না বাবারা। দেখলাম ওনার দৃষ্টি হলের শেষ থেকে মাঝামাঝির মধ্যেই ঘোরাফেরা করছে। অনেক উঁচুতে বসে থাকা আর বিশাল বপু হওয়ার জন্য সামনের দিকে নজর দেওয়া ওনার পক্ষে এক প্রকার অসম্ভব ছিল। আর ফণীবাবু পরীক্ষার সময় বসে থাকতেন, ঘোরাঘুরি বিশেষ করতেন না। হলে ঢুকেই নচি এসব নিরীক্ষণ করে ফেলেছে, তাই প্রথম বেঞ্চে বসেও কেল্লাফতে। আমাদের স্কুলে ইংল্যান্ড, আমেরিকা, কানাডা প্রভৃতি দেশ থেকে মাঝে মাঝে সাহেবরা আসতেন। ঠিক কী উদ্দেশ্যে তারা আসতেন? তবে কয়েক মাস তারা বিভিন্ন হস্টেল অথবা শিক্ষকদের আবাসে থাকতেন। ওই সময় তারা আমাদের কিছু ক্লাস নিতেন। মূলত আমাদের ইংরেজিতে কথা বলায় পোক্ত করার জন্য তাদের নিয়োজিত করা হতো। সাহেবরা চেষ্টার কোনো ত্রুটি করতেন না। ক্লাসে টেপ চালিয়ে রাইম শুনিয়ে টুকরো টুকরো কথা বলে আমাদের সাথে সড়গড় হওয়ার চেষ্টা করতেন। মাতৃভাষা ছাড়া অন্য ভাষা শেখার জন্য দরকার চেষ্টার। চেষ্টা আসে আগ্রহ থেকে অথবা পরিস্থিতি বাধ্য করলে। এর কোনোটাই আমাদের অধিকাংশের ছিল না। অরবিন্দ পাল ছিল আমাদের ক্লাসের ফার্স্ট বয়। শিশুকালটা বাবার চাকরি সূত্রে হল্যান্ডে কাটিয়েছে। উড়িয়ে ইংরেজি বলতে পারত। ওই ছিল স্পোকেন ইংলিশ ক্লাসে আমাদের ঢাল। সাহেবদের যাবতীয় প্রশ্নের উত্তর ওই দিত, বা বলা ভালো ওকে দিতে হতো। পরিস্থিতির চাপ আমাদের ওপরে নয়, সাহেবদের ওপরই ছিল। তাই ইংরেজি শেখাতে এসে আমাদের ইংরেজিতে সেরকম সড়গড় না করতে পারলেও নিজেরা ঠেকায় পড়ে ধীরে ধীরে বাংলায় কথা বলা শিখে ফেলতেন। মদনদা ছিলেন আমাদের বাংলার শিক্ষক। যার যা নাম হোক না কেন, মদনদা সকলকে মানিক বলে ডাকতেন। মানিক ডাকটা যে সবসময় স্নেহের ডাক ছিল না, তা বুঝেছিলাম স্কুলে কোনো একটা অনুষ্ঠানে দেরি করে আসার পর। চুপচাপ পাশটাটি অনুষ্ঠানের ঘরে ঢোকার তাল করছি, এমন সময় মদনদা সামনে পড়ে গেলেন। মানিকের একটু দেরি হয়ে গেল যে। সরাসরি কোনো উত্তর না দিয়ে বোকা বোকা হেসে অনুষ্ঠান কক্ষে ঢুকে পড়লাম। অনুষ্ঠান শেষে মনের আনন্দে বেরোচ্ছি, আবার মদনদা, মানিক একটু হেডমাস্টার মশাইয়ের ঘরে দেখা করে যেও যে। বুঝলাম মদনদা এইটুকু সময়ের মধ্যেই তার কাজ করে দিয়েছেন। বিপদ আসন্ন। দেরি করে আসার একটা যুক্তিগ্রাহ্য ব্যাখ্যা চিন্তা করছি, এমন সময় গানের শিক্ষক অমিয়দা ডাকলেন। হারমোনিয়াম আর তবলাটা সামনের হস্টেলে পৌঁছে দেওয়ার অনুরোধ করলেন। এমন সুযোগ ছাড়া যায় না। আমি স্বতঃসাপেক্ষে রাজি হলাম। শর্ত হলো অমিয়দাকে আমার সাথে প্রধান শিক্ষকের ঘরে গিয়ে বলতে হবে যে ওগুলো এনেছিও আমি, আর তাই অনুষ্ঠানে আসতে একটু দেরি হয়ে গেছে। অমিয়দা আমাকে খুবই ভালোবাসতেন, আর তাছাড়া তখন মাল বয়ে দেওয়ার মতো অন্য কেউ ওখানে ছিল না। তাই খানিকটা বাধ্য হয়ে উনি আমার প্রস্তাবে সায় দিলেন। মালপত্র রেখে আসার পর আমরা গুটি গুটি পায়ে প্রধান শিক্ষক অমল মহারাজের ঘরে ঢুকলাম। অমলদা ছিলেন একজন আমেরিকান। ইংরেজিতে আমেরিকান উচ্চারণে উনি আমাকে কিছু জিজ্ঞেস করলেন। কিছুই বুঝলাম না। ইশারায় অমিয়দাকে উত্তর দিতে বললাম। তাকিয়ে দেখি উনার অবস্থাও আমার মতোই সঙ্গীন। প্রশ্নই বুঝিনি তো উত্তর দেব কি। তবুও আন্দাজ করলাম অনুষ্ঠানে দেরি করে আসার জন্যই তলব, তখন প্রশ্নটা ওই সংক্রান্তই। সাহসে ভর করে আমার জানা সমস্ত ইংরেজি বিদ্যা উজাড় করে দিয়ে দেরি করে আসার কারণ ব্যাখ্যা করলাম। অমিয়দা শুধু সম্মতিসূচক মাথা নাড়তে থাকলেন। ইংরেজি শব্দ ব্যবহার করছি এটা বুঝতে পারলেও কি বলতে চাইছি তা কিছুই বুঝতে না পেরে অমলদা মানে হেডমাস্টার মশাই ফ্যাল ফ্যাল করে আমার দিকে চেয়ে রইলেন। মুখে আমাদের মতো ওনারও একটা অসহায় ভাব ফুটে উঠেছে। কে দণ্ডিত আর কে দণ্ডদাতা তখন বোঝার উপায় নেই। কিছুক্ষণ বাদে ইঙ্গিতে আমাদের চলে যেতে বলে উনিও বাঁচলেন, আমরাও বাঁচলাম।
ছেলেবেলায় আমার ম্যাজিক শেখার এবং দেখাবার খুব শখ ছিল। পিসি সরকারের লেখা একটা ম্যাজিকের বইও জোগাড় করেছিলাম। দড়ি কেটে আবার জোড়া লাগান, তাসের খেলার মতন কিছু প্রাথমিক স্তরের ম্যাজিক রপ্ত করেছিলাম। কিন্তু একাগ্রতার অভাবে আমার জীবনে অনেক কিছু না হবার মতন এটিও দীর্ঘস্থায়ী হয়নি। এই ম্যাজিকের নেশায় যখন মত্ত, তখন কোনোভাবে হিপনোটাইজ করার কিছু কলাকৌশল আয়ত্ত করেছিলাম। কলাকৌশল শিখলেই তো শুধু হবে না, সেটা প্রয়োগ করার জন্য লোক দরকার। অনেককে অনুরোধ করলাম, কিন্তু আমার মতো এক আনাড়ি ম্যাজিশিয়ান সহপাঠীর কাছে নিজেকে সঁপে দিতে কেউ চাইল না। যে দু একজন নিমরাজি হল, তারা এত বেশি ডানপিটে বদমাইশ যে তাদের উপর আমার আজ শেখা কৌশল কাজ করার কোনো সম্ভাবনা নেই। ফলে আমি রাজি হলাম না। অবশেষে রমেনকে পেলাম। রমেন্দ্র নারায়ণ হাজরা, খুব ঠান্ডা ভালো ছেলে। অনেক অনুনয়ের পর রাজি হল। ঘরের দরজা বন্ধ করে কাজ শুরু করলাম। রমেনের ওপর প্রভাব পড়ছে। রমেন ধীরে ধীরে একটা আচ্ছন্নের মতো অবস্থায় চলে গেল। ঘুমন্ত মানুষ কথা বলে না, কিন্তু ওই অবস্থায় রমেনকে যা যা প্রশ্ন করলাম ও তার উত্তর দিল। তারপর ওকে আবার স্বাভাবিক অবস্থায় ফিরিয়ে আনলাম। পরে দেখেছি স্বাভাবিক অবস্থায় ফেরাতে কোনো কসরতের দরকার পড়ত না। আস্তে ঠেলা দিলে বা জোরে কোনো আওয়াজ হলেই ও স্বাভাবিক হয়ে যেত। স্বাভাবিক হওয়ার পর রমেন কিন্তু ওই অবস্থার কোনো কথাই মনে করতে পারত না। পরে আমার আজ শেখা হিপনোটিজমের এই প্রক্রিয়াটি আরও অনেকের ওপর প্রয়োগ করে সফল হয়েছি। রমেনকে বহুবার মিডিয়াম করেছি, বহু রকম প্রশ্ন জিজ্ঞেস করেছি। সব না মিললেও কাকুতালীয়ভাবে কিছু উত্তর মিলে গেছে। কিছুদিনের মধ্যেই খবরটা সহপাঠী তো বটেই, এমনকি শিক্ষকদের মধ্যেও ছড়িয়ে গেল। তাদের অনুরোধে কারো কারো সামনে হিপনোটাইজ করে দেখিয়েছি। তখন একটা আত্মপ্রত্যয় এসে গেছে। একদিন আমার সহপাঠী অলোক তাকে হিপনোটাইজ করার জন্য বায়না ধরল। অলোক ছিল একটু ছিটেল প্রকৃতির। ওর দৈনন্দিন অনেক ক্রিয়াকলাপ সাধারণের থেকে ভিন্ন ছিল। এমন এক ছেলেকে এসব করা উচিত হবে কিনা এ নিয়ে ধন্দে থাকলেও তখন আত্মবিশ্বাস তুঙ্গে থাকায় রাজি হয়ে গেলাম। অলোককে একটা ফাঁকা ঘরে বসিয়ে আমার কেরামতি শুরু করি। কিছুক্ষণের মধ্যেই ওর আচ্ছন্ন ভাব এসে গেল। দু একটা প্রশ্ন করি, উত্তরও দেয়। এই পর্যন্ত সব ঠিকঠাক চলছিল। বিপত্তি বাঁধল ওকে স্বাভাবিক অবস্থায় ফেরাবার সময়। তুই আমার কি করলি? আমার মাথা কিরকম করছে বলে গো গো শব্দ করতে থাকে। চোখ তার আধখোলা আর মনি ওপরের দিকে। খুব ভয় পেয়ে ওর মুখে চোখে জল ছিটিয়ে কিছুক্ষণ বাদে স্বাভাবিক করলাম। এমনটা তো কখনো হয়নি, এই প্রথম। আসলে ভুলটা আমারই। সম্পূর্ণ স্বাভাবিক অবস্থায় যার আচরণ অনেকটাই অস্বাভাবিক, কিঞ্চিত অস্বাভাবিক অবস্থায় তার মাত্রা আরও বাড়বে, এটাই স্বাভাবিক। তবে ওই দিনের ঘটনার পর শত অনুরোধেও আর কোনোদিন কাউকে হিপনোটাইজ করার চেষ্টা করিনি। আমার ম্যাজিশিয়ান হওয়ার স্বপ্নেরও ওখানেই জবনিকা পড়ে। স্কুলে আমার আরও দুজন ঘনিষ্ঠ বন্ধু ছিল, সৌমেন্দু দত্ত আর পার্থ চট্টোপাধ্যায়। নচিকেতার মতন এরাও বেশ কয়েকবার আমার রুমমেট ছিল। সৌমেন্দুর বেশ বড়সড় চেহারা ছিল। ওর এক যমজ ভাই ছিল। সে আমাদের স্কুলে পড়তো না, কিন্তু রবিবার যখন ভাইয়ের সাথে দেখা করার জন্য মায়ের সাথে নরেন্দ্রপুরে আসত, তখন কোনজন যে কে তা বোঝা খুব কঠিন হতো। সৌমেন্দুর সাথে স্কুল থেকে পাশ করার পরেও যোগাযোগ বিচ্ছিন্ন হয়নি। এর পুরো কৃতিত্ব সৌমেন্দুরই প্রাপ্য। পার্থ আমার খুব ভালো বন্ধু ছিল। ও ফুটবল আর ক্রিকেট দুটোই বেশ ভালো খেলতে পারত। পদবি এক হওয়ায় আমরা একে অপরকে সগোত্র বলে ডাকতাম। পার্থর ভাই সুদেবও আমাদের স্কুলে এক ক্লাস নিচেতে পড়ত। স্কুলে ভর্তি হওয়ার পর প্রথম 2 বছর পরমেশ্বর দা ছিলেন আমাদের প্রধান শিক্ষক। দক্ষ প্রশাসক এবং ভালো মানুষ। ছাত্রদের খুব ভালোবাসতেন। ভালোবাসলে কি হবে, একটু বেচাল দেখলে নিস্তার নেই। ধমক তো আছেই, কপাল খারাপ থাকলে পিঠেও কয়েক ঘা পড়ত। আমার কাছে মাঝে মাঝে পলামৌলের গল্প শুনতেন। আমাদের স্কুল দুভাগে হতো, সকাল 8:30 থেকে 11:30, আবার 2 থেকে 4টে। স্কুলে নিয়মানুবর্তিতার ওপর বিশেষ জোর দেওয়া হতো। তখন ব্যাপারটা একেবারেই পছন্দ না হলেও পরে বুঝেছি যে জীবনের প্রতিটি ক্ষেত্রে, বিশেষ করে শিশু বা কিশোরের বেড়ে ওঠার সময় এর কোনো বিকল্প নেই। ছাত্রদের সাথে অভিভাবকদের দেখা করার সময় ছিল রবিবার বিকেলবেলা। সহপাঠীদের মা বাবারা নিয়ম করে প্রতি রবিবার এলেও অনেক দূরে থাকার জন্য আমার মা বাবা আসতে পারতেন না।
একদিন সকালবেলা স্কুলের সবে দ্বিতীয় ক্লাস চলছে, এমন সময় খবর এলো আমাকে পরমেশ্বর দা ডাকছেন। প্রমাদ গুনলাম, চিন্তা করতে শুরু করলাম 2-1 দিনের মধ্যে কোনো অকাজ করেছি কিনা। মনে পড়ল না, তবু অস্বস্ত হতে পারলাম না, কারণ আমাদের অকাজের সংখ্যা এত বেশি ছিল যে সব কটা মনে নাও থাকতে পারে। স্কুলে ক্লাস চলাকালীন সমন এসেছে, তার মানে অন্যায়ের মাত্রাটা বেশ বেশি। কি করেছি জানতে পারলে আত্মপক্ষ সমর্থনের একটা আগাম প্রস্তুতি নেওয়া যেত। যাক, যা কপালে আছে হবে। ভয়ে ভয়ে পরমেশ্বর দ্বার ঘরে ঢুকলাম। ভেতরে গিয়ে আনন্দে আত্মহারা হয়ে গেলাম। বাবা বসে আছেন। দৌড়ে গিয়ে জড়িয়ে ধরলাম। হঠাৎই অফিসের কাজে কলকাতায় আসা, তাই সুযোগ করে আমার সাথে একটু দেখা করতে এসেছেন। তখন গরমকাল, ইতিমধ্যেই বাবাকে শরবত, মিষ্টি ইত্যাদি দিয়ে আপ্যায়ন করা হয়েছে। অসময়ে এসেছেন, তাই বাবা একটু কুণ্ঠিত ছিলেন। আমার সাথে খানিক গল্প করার পর আমাকে আবার ক্লাসে ফিরতে হবে এই ভেবে পরমেশ্বরদার কাছে বিদায় নেবার কথা বলতেই উনি হৈ হৈ করে উঠলেন। বলেন কি মশাই, স্কুল তো রোজই আছে, কত দূর থেকে এসেছেন? ছেলের সাথে গল্প করুন, দুপুরবেলা আমার সাথে খাওয়া দাওয়া করে তারপর যাবেন। পরমেশ্বরদা বাবাকে দুপুরে পরমাত্মীয়র মতো পাশে বসিয়ে খাইয়ে তারপর ছাড়লেন। পরমেশ্বরদার ওই আন্তরিকতার কথা কোনো দিন ভুলতে পারব না। আসলে এরাই আদর্শ শিক্ষক এবং প্রশাসক। নিয়মানুবর্তিতার প্রয়োজন সম্পর্কে যেমন এরা সচেতন, তেমনি প্রয়োজনে তার বাঁধনটাকে আলগা করতেও দ্বিধা করেন না। স্কুলে এই রকম আরও কিছু মহান ব্যক্তিত্বের সান্নিধ্য পাওয়ার সৌভাগ্য আমার হয়েছে। ক্লাস পরিবর্তনের সাথে সাথে সাধারণত আমাদের হোস্টেল বা ভবনেরও পরিবর্তন হতো। আবার কখনো একই হোস্টেলে একাধিকবারও থেকেছি। অজিতদা, তখন ব্রহ্মচারী আনন্দ চৈতন্য, পরে স্বামী স্বাতন্ত্রানন্দ, কয়েকবার আমার হোস্টেল ওয়ার্ডেন ছিলেন। ছাত্রদের পড়াশোনা, খাওয়া দাওয়া, চরিত্র, স্বাস্থ্য ইত্যাদি সকল বিষয়ে তিনি নজর রাখতেন। স্কুলের ক্লাসে বেয়াদব ছাত্র সামলানো অনেক সহজ, কিন্তু হোস্টেলে এতগুলো কিশোরের ব্যক্তিগত এবং দলগত বিভিন্ন ধারার প্রাত্যহিক শয়তানের সাথে এঁটে ওঠা খুব সহজ কাজ নয়। শয়তানের ভাণ্ডার ছিল হোস্টেলগুলি। বয়সের অনেক তফাৎ হওয়া সত্ত্বেও অজিতদা আমাদের সাথে বন্ধুর মতো মিশতেন। তাই আমাদের বেয়াদপি ঠান্ডা করার ওনার পদ্ধতি ছিল ভিন্ন ধরনের। মারধর যে একেবারে দিতেন না তা নয়, তবে হাতে নাতে ধরতে পারলে বা কোনো অভিযোগ পেলে সেই ছাত্রকে নিজের ঘরে ডেকে পাঠিয়ে খানিক বুঝিয়ে, খানিক বকে তাকে পথে আনার চেষ্টা করতেন। অনেক গর্হিত কাজ করে ধরা পড়া ছাত্রকেও তিনি এইভাবে শুধরেছেন। অন্য কেউ হলে হয়তো চরম শাস্তি দিয়ে স্কুল থেকে তাড়িয়ে দিত। স্কুল থেকে তাড়ানো ছাত্র বাড়ি এসে শুধরতেও না আরও বিগড়ে যেত জানি না, তবে অজিতদা ছাত্রদের যথার্থই মঙ্গল চাইতেন বলে এমন কোনো পদক্ষেপ কখনো নেননি যাতে ছাত্রের চরম ক্ষতি হয়। একবার বিকেলবেলা টিফিনে আমাদের ছাতু মাখা দেওয়া হয়। আমার শৈশব বিহারে কাটায় ছাতুর সাথে পরিচয় ছিল। ভালো না লাগলেও অনিচ্ছায় খানিকটা খেয়ে বাকিটা ফেলে দিয়েছিলাম। আমার বন্ধুরা বিকেলে খেলাধুলা করে এসে চরম খিদের মধ্যে ছাতুর ডালা টিফিন দেখে তেলে বেগুনে জ্বলে উঠেছিল। রাগ দেখিয়েছিল ছাতুর ডালা খাবার ঘরের দেওয়ালে চারিদিকে ছুঁড়ে মেরে। সে এক অদ্ভুত দৃশ্য। খাবার ঘরের ছাদে দেওয়ালে চারিদিকে ছাতু ঝুলছে, ঘরে যেন নতুন ডেকোরেশন হয়েছে। বেশ মজা পেয়েছিলাম। অজিতদা একটু পরে খাবার ঘরে এসে অসাধারণ দৃশ্যটা দেখেন। ঘরে তখন কেউ নেই। কাছাকাছির মধ্যে আমাকে দেখতে পান। জানতে চাইলেন যে কাজটা কে বা কারা করেছে। 2-1 বিভীষণ বাদ দিলে এসব ব্যাপারে আমাদের আচরণ ছিল পরাধীন ভারতে বিপ্লবীদের মতো। যাই করো না কেন পেটের থেকে কথা বেরোবে না। আমি শতেক মিথ্যার আশ্রয় নিয়ে পাশ কাটালাম। অজিতদা আমাকে ওনার ঘরে নিয়ে গেলেন। যে দেশে এত লোক খেতে পায় না সেখানে অপছন্দের খাবারের উপরেই আক্রোশ দেখানো কত বড় অপরাধ তা বোঝালেন। প্রথমে আনন্দ পেলেও পরে উপলব্ধি করি যে কাজটা আমাদের উচিত হয়নি। এরপর অজিতদা আমাকে এবং আমার এক সহপাঠীকে আগামী 1 মাসের টিফিন ঠিক করার দায়িত্ব দেন এবং বলেন, রোজ যদি রাজভোগও খাওয়াস তাহলেও দেখবি কেউ না কেউটা অপছন্দ করছে। মনের আনন্দে 1 সপ্তাহের টিফিনের মেনু তৈরি করা হলো। নিজের এবং আরও অনেকের পছন্দকে গুরুত্ব দিয়ে লুচি, তরকারি, ঘুগনি, ডিম পাউরুটি, কলা ইত্যাদি ঘুরিয়ে ফিরিয়ে রাখলাম। আলাপ আলোচনা করে নিজেদের তৈরি মেনু সবাই খুশি। কিছুদিন চলার পর একদিন কানে এলো, কি যে তোরা একঘেয়ে খাবার ঠিক করেছিস, একটু অন্যরকম কিছু কর না। অজিতদাই ঠিক ছিলেন।
সবাইকে সন্তুষ্ট করা সম্ভব নয়। এটা বোঝাবার জন্যেই বোধহয় ওই দায়িত্ব দিয়েছিলেন। উনি আমাদের যে কতটা ভালোবাসতেন তা টের পেতাম শরীর খারাপ হলে। রাত জেগে মাথায় জলপট্টি দিয়ে, গা হাত পা টিপে দিয়ে বাবা মার অভাব প্রায় বুঝতেই দিতেন না। স্কুল জীবনে অনেকের কাছে অনেক কিছু শিখেছি, পেয়েছি। আমার পরবর্তী জীবনেও যার অনেক প্রভাব পড়েছে। আবার আমাদের ঘোর অপছন্দের তালিকাতেও কিছু লোক ছিলেন। হয়তো তারা মানুষ খারাপ ছিলেন না, কিন্তু যে কোনো কারণেই হোক আমাদের মনের গভীরে ঢুকতে পারেননি। আমাদের স্কুলের তদানীন্তন সেক্রেটারি, আমরা বড় মহারাজ বলতাম, স্বামী লোকেশ্বরানন্দ আমার জীবনে দেখা সেরা ব্যক্তিত্ব। তিনি ছিলেন আমাদের সকলের অত্যন্ত শ্রদ্ধের মানুষ। তার সাথে মিশলে, কথা বললে তার প্রতি আকৃষ্ট হতেই হবে। তিলে তিলে আপন দক্ষতায় অত বড় প্রতিষ্ঠান তিনি গড়ে তুলেছিলেন। আমার কাছে তিনি ছিলেন মহাপুরুষ। অত ব্যস্ততার মধ্যেও অতগুলো হস্টেলের হাজার হাজার ছাত্রদের খোঁজ খবর নিতেন। কোনো সমস্যা থাকলে শুনতেন এবং সত্বর তা সমাধানের চেষ্টা করতেন। আমি হায়ার সেকেন্ডারি পাশ করার পর স্কুলে মার্কশিট আনতে গেছি। কোনো একটি রাজনৈতিক সংগঠন তখন বেশ কিছুদিন ধরে স্কুলের বাইরে স্কুল প্রশাসনের বিরুদ্ধে বিক্ষোভ দেখাচ্ছে। বিক্ষোভের পদ্ধতি ও তার তীব্রতার কারণে স্কুলের প্রধান ফটকের সামনে তখন পাকাপাকিভাবে পুলিশ পিকেট বসানো হয়েছে। আমি যেদিন গিয়েছি সেদিন কয়েকটি মিলিটারি জিপও ছিল। একাই গিয়েছিলাম। স্কুলের প্রধান ফটক দিয়ে ঢুকলে প্রথমেই বাঁদিকে পড়বে সেন্ট্রাল অফিস, 3 তলা বাড়ি। 2 তলার একপাশে সেক্রেটারির ঘর। মার্কশিট নেওয়া হয়ে গেছে। গেটের কাছে এসে কিভাবে বাড়ি ফিরব ভাবছি। আমাকে একা দেখে একজন মিলিটারি অফিসার তার গাড়িতে করে আমায় বাড়ি পৌঁছে দিয়ে আসার আশ্বাস দিলেন। এর থেকে ভালো কিছু ভাবাই যায় না। নিশ্চিন্তে বাড়ি পৌঁছে যাব, আর পয়সাও লাগবে না। গাড়িতে উঠতে যাব এমন সময় কানে এলো, সুখদেব ওপরে এসো। তাকিয়ে দেখি ওপরে বড় মহারাজ আমায় ডাকছেন। ওপরে যেতে তিনি বললেন যে পুলিশ বা মিলিটারির গাড়িতে যাওয়া নিরাপদ নয়, যে কোনো সময় বিপদ হতে পারে। তার নির্দেশে স্কুলের একজন কর্মচারী আমাকে বাড়ি পৌঁছে দিয়ে আসেন। একজন প্রাক্তন ছাত্রের জন্য এই দরদ, এই উৎকণ্ঠাতে বোঝা যায় তিনি কত বড় মাপের মানুষ ছিলেন। স্কুলের দীর্ঘ 6-7 বছরের হস্টেল জীবনে অর্জন করেছি অনেক বিচিত্র অভিজ্ঞতা। পেয়েছি স্বাবলম্বন, পরিচ্ছন্নতা, জনকল্যাণের মতো পুঁথি বহির্ভূত অনেক শিক্ষা। নিজের অগোচরেই যার কিছুটা হয়তো আত্মস্থ করেছি। পেয়েছি সৌমেন্দু, পার্থ, নচিকেতা, সুমন, সজল, অরবিন্দের মতো বেশ কিছু ঘনিষ্ঠ সহপাঠীকে, যাদের পেয়ে বাবা মাকে ছেড়ে থাকার কষ্ট অনেকটাই ভুলতে পেরেছি। বিভিন্ন স্থান ও পরিবেশ থেকে আসা বিভিন্ন ভাষাভাষী ছাত্রের সম্মিলিত প্রয়াসে অহরহ সৃষ্টি হতো বিভিন্ন ধারার শয়তানি, যার মধ্যে অপরাধের দিকটা নিজ গুণে ক্ষমা করতে পারলে উপভোগ করার মতো ছিল অনেক উপকরণ। এতগুলো শিশু ও কিশোর একসাথে থাকার ফলে বহু আনন্দঘন মুহূর্ত কাটিয়েছি, যা একমাত্র হোস্টেলেই সম্ভব। আর পেয়েছি কিছু গুরুজন, যাদের সান্নিধ্যে আমার জীবন ধন্য হয়েছে। আমাদের এই ছোট জীবনে পরিবারের প্রত্যেকের জন্য কিছুটা করে সময় বরাদ্দ করা আছে। পরিবারের সদস্যদের আয়ুর তারতম্যে এই সময় কিছুটা বাড়ে বা কমে মাত্র। জীবন শুরু হয় বাবা মার, যৌথ পরিবারের দাদু ঠাকুমা কাকা কাকিমার হাত ধরে। যৌবনের একটা সময় আসে স্ত্রী, তারপর পুত্রকন্যা এবং জীবনের অপরাহ্নে নাতি নাতনি। প্রত্যেকটি সঙ্গ সংসর্গের আছে আলাদা সুখ এবং আলাদা মূল্য। এর যে কোনো একটি অংশের বিচ্ছেদে হারিয়ে যায় অনেক কিছু। যা হারালো তা জীবনে আর কোনোভাবেই ফিরে আসে না। হস্টেল যতই ভালোই হোক না কেন, একটি শিশুর কাছে তা তার বাবা মায়ের বিকল্প বা পরিপূরক হতে পারে না। আর সন্তান বিরহ কেড়ে নেয় বাবা মায়ের জীবনের স্বাভাবিক ছন্দ। তাই অনন্য পায় না হলে সন্তানের বাবা মা পরিবারের মাঝে বড় হওয়ার মধ্যে আছে অনেক বেশি আনন্দ, আছে পূর্ণতা।